লক্ষ্য তো একটাই। আচ্ছা, লক্ষ্যটা হলো যে ইরান যাতে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করে, বশ্যতা স্বীকার করে। এই সিস্টেমটা চলবে না ভাই। চালের কেজি আপনি এখন ৮০ টাকা খাচ্ছেন, ঠিক আছে? আপনি ১০০ টাকা হলে কিন্তু চালের কেজি খাইতেই হবে, তো না খেয়ে থাকতে হবে সম্ভব না। ইরানে হামলা করতে হামলা করতে। এখন ট্রাম্প এটা হামলা করছে, করে আবার বলে দিচ্ছে ট্রাম্প আসলে আমেরিকার না সারা বিশ্ব ধ্বংস করে দেবে। হ্যাঁ, বিশ্বকে পাগল বানায় দিচ্ছে, যেমন তার ক্যারেক্টার সেই রকমই কিন্তু বিশ্ব চলতেছে পাগলামির মতো। ওরা পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক মিসাইলের কথা বলতেছে, তো এইটা তো তার নিরাপত্তার জন্য তো সে রাখতেই পারে। ইসরায়েলের আছে না, তাদের হাতে খাদ্য রয়েছে, তাদের হাতে পানি রয়েছে, সব ব্যবস্থাই তাদের ওখানে। কিন্তু ইরানের হাতে কিন্তু আবার তেল আছে। আচ্ছা, এইটা ঠিক আছে। এখন ওইটা তো তার শক্তি, নাহলে তো খুব তাড়াতাড়ি ইরানকে কাবু করে ফেলতো। ইরানকে তো কাবু করতে পারতেছে না খুব শীঘ্র। আচ্ছা বস, এই যে যুক্তরাষ্ট্র যে বলছে যে তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে হামলা তারা চালাবে, এইখানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য হিসাবে কাকে বিবেচনা করছে? আসলে লক্ষ্য তো একটাই। আচ্ছা, লক্ষ্যটা হলো যে ইরান যাতে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করে, বশ্যতা স্বীকার করে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে ইরান ওইভাবে চলবে। বিশ্বের অনেক দেশই তো মানে আমেরিকার যা বলে তাই হুকুমে চলে আর কি। যদি সহজ ভাষায় বলি, হুকুমেই চলে, যেভাবে বলে ওইভাবে চলে। আমাদের বেশিরভাগ দেশগুলোই আসলে অন্য যারা শক্তিধর দেশ আছে এদের হুকুমেই চলে, তার মধ্যে আমেরিকা তো আছে। কিন্তু ওই যে আমেরিকা তো আবার বলতেছে যে আমরা যুদ্ধ করতেছি, এর পেছনে কারণ হলো ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে, ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে। তো এই ধরনের ইস্যুগুলো কি তারা আসলে লোক দেখানোর জন্য দেখাচ্ছে কিনা? আচ্ছা, এগুলো তো অজুহাতই না। আচ্ছা, আজকে যদি ইরানের মানে মিসাইল না থাকতো, ড্রোন না থাকতো, তাহলে যুক্তরাষ্ট্র কি করতো? হামলা করতো না? অবশ্যই হামলা করতো, অন্য কোনো ইস্যু নিয়ে হামলা করে সহজে কাবু করে ফেলতো। আচ্ছা, আর ইরান কি চাচ্ছে যে আমি সহজে কাবু পাবো? না, ইরান তো কাবু হওয়ার মাত্রই না। ম্যাক্সিমাম দেশই তো কাবু, তাই না? সৌদি কাবু, তারপরে কাতার কাবু, এটা তো সবাই হুজুর হুজুর, জি হুজুর, ইয়েস হুজুর। এই যে কি সুন্দর, মনে করেন যে সৌদি আরব বলছে ইরানে হামলা করতে। এখন ট্রাম্প এটা হামলা করছে, করে আবার বলে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। তার মানে মানে হয়েছে কি, শত্রুকে শত্রু ট্রাম্প নিজেদের লাগাই দিচ্ছে, কিন্তু অলরেডি দুই মুসলিম দেশ নিজেদের মধ্যে লাগাই দিচ্ছে সুকৌশলে একবারে, তাই করছে। হ্যাঁ। তারপরে সৌদি বলেন, অন্যান্য যারা দেশ আছে, যারা আমেরিকায় ঘাঁটি আছে যেখানে, প্রায় 15টায় তো হামলা করছে already। হ্যাঁ, ইরান এইখানে বস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইদিকে ধরেন যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র পুরোপুরি সাপোর্ট আছে, সৌদি আরব সাপোর্ট আছে, কিন্তু ইরান কিন্তু এই একা 15টা দেশে এই যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা করছে। And ইরান কি এই যুদ্ধতে একা হয়ে পড়ছে না? সেটা তো হবে, কারণ এর ইরান আগে যত যুদ্ধ হয়েছে ইরানের পাশে কে আছে? রাশিয়া, চীন আছে। রাশিয়া একটু গরম টরম দিচ্ছে, যে না এটা ভালো হবে না। যেমন আমাদের দেশেও তো অনেক দল, রাজনৈতিক দল গরম দিচ্ছে না, যে যুদ্ধ যদি ইরানের কিছু হয় তাহলে বড় ধরনের কর্মসূচিতে যাবে। আর এবার বাংলাদেশে তুমি কর্মসূচি পালন করে কি করবা? সেটাই যুদ্ধ তো বাংলাদেশে চলতেছে না, প্রতিবাদ করে সেটা ঠিক আছে, কর্মসূচির ঘোষণা দিয়ে দেয়। কর্মসূচি পালন করে কি করবে? শাহবাগ মোড়ে একটা বড় জনসভা করবে, গাড়ি চলাচল বন্ধ করে দিবে, জনদুর্ভোগ হবে। কর্মসূচি তো এইটাই না, ওদের সমস্যাটা বলে দিছে, হ্যাঁ প্রচার করে দিবে। তো সেম আসলে মানে আপনি দেশের রাজনীতি বলেন, বিশ্বের রাজনীতি বলেন, ওই স্বার্থ সিদ্ধি হলো মূল জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন যুদ্ধ করে, এরা কিন্তু যে দেশের সাথে যুদ্ধ করে প্রতিপক্ষের নেতৃত্বকে প্রথমে টার্গেট করে, এবং এইবারও ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওনাকে হত্যা করেছে। তো ইরান কিন্তু এখনো অলরেডি ইরানে অন্তর্বর্তীকালীন নেতা ওরা নির্বাচন করে ফেলছে, এবং ওরা বলতেছে যে 2-3 দিনের ভিতরে আমরা নেতা নির্বাচন করবো। ইরানকে কি আসলে নেতৃত্ব শূন্য করা সম্ভব কিনা? ইরান কি এই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে? না, এই যুক্তরাষ্ট্র আসলে তো নেতৃত্ব শূন্য করতে চায় না, তাদের নেতৃত্বটা বসাইতে চায়। ও, তাদের মেইন জিনিসটা হলো কি, দেখবেন এই যে বারবার হামলা করা বা সবসময় হুমকি ধমকির মধ্যে রাখা, বিভিন্ন অর্থনৈতিক অবরোধ দিয়ে রাখা, এই মূল টার্গেট হলো যাতে জনগণ সরকারের বিপক্ষে গিয়ে তারা এই ইরানের যে সিস্টেম, এই সিস্টেম থেকে বেরোয় আসে। আর এইটা বেরোনোর একমাত্র সম্ভব
এটা তো আসলে যে নেতৃত্ব এখন আছে, এই নেতৃত্ব টিকে থাকা অবস্থায় কোনো মতেই সম্ভব না। যদি জনগণ না চায়। এই জন্যই তো জানমালের ক্ষতিটাই বেশি করতেছে না হুম। যুদ্ধ করে। আসলে তো তেমন কোনো ইস্যু নাই, ইরানে হামলার ইস্যু কি? ওরা পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক মিসাইলের কথা বলতেছে। তো এইটা তো মানে তার ইসের জন্য, তার নিরাপত্তার জন্য তো সে রাখতেই পারে। ইসরায়েলের আছে না, ইসরায়েলের সমস্যা কি? ইসরায়েলে তো হামলা করে না, ইরানে কেন করে? এই যে যুক্তরাষ্ট্র যখন হামলা করে তখন কিন্তু পুরো একটা দেশকে নিঃস্ব করে দেয়। আপনি লিবিয়াকে দেখেন, আফগানিস্তানকে দেখেন, তারপরে ইরাককে দেখেন, একেবারে তারা কিন্তু নিঃস্ব করে দিয়েছিল, হিরো থেকে জিরো করে দিয়েছিল এই দেশগুলোকে। এবং এই দেশগুলোর এখন অর্থনীতি যদি দেখেন একেবারে ভঙ্গুর। তো ইরানের সাথেও কিন্তু এই ধরনের তারা একটা যুদ্ধ শুরু করেছে। ইরানের কি এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে? বেসিক্যালি যদি আপনি এই যে যতগুলো দেশের কথা বললেন না, এরা কিন্তু দেখবেন যে টপ লিডার ছিল সবাই, দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান টপ লিডার ছিল। প্রত্যেকটা টপ লিডারকেই তারা শেষ করে দিয়েছে। মানে দেশটাও কবজা করতে পারেনি, কারণ আপনার আফগানিস্তান তো পারেনি। 7 দিনের ভিতরে তাদেরকে আলটিমেটাম দিয়ে বের করে দিয়েছে। পারেনি। তো যেখানে পারছে তারা তাদের মানে সিস্টেমটা ওইখানে প্রোভাইড করছে। এখন ইরানের ক্ষেত্রে তারা কিন্তু বহু দিন যাবত চেষ্টা করতেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু দিয়ে, বেশিরভাগ খেয়াল করবেন যে ইসরায়েলের ইস্যু দিয়েই কিন্তু হচ্ছে, তাই না? আপনার ফিলিস্তিনি ইস্যু দিয়ে বেশি প্রথম দিকে কাজ করছে, কিন্তু চেষ্টা করছে। হ্যাঁ, আপনার ইরানকে শত্রু বানাইছে কিন্তু এই দিয়ে, গাজা ইস্যু দিয়ে করছে না। এরপরে আস্তে আস্তে কিন্তু ওই ইস্যু কি থেমে আছে? গাজা তো তাদের কন্ট্রোলে চলে গেছে, তাই না? তারাই তো এখানে বলতে গেলে এক ধরনের রাজত্বই করতেছে, তাই করতেছে না? তা অবশ্যই কারণ তাদের হাতে খাদ্য রয়েছে, তাদের হাতে পানি রয়েছে, সব ব্যবস্থাই তাদের ওখানে। কিন্তু ইরানের হাতে কিন্তু আবার তেল আছে। আচ্ছা, এইটা ঠিক আছে। এখন ওইটা তো তার সত্যি, নাহলে তো খুব তাড়াতাড়ি ইরানকে কাবু করে ফেলতো। ইরানকে তো কাবু করতে পারতেছে না খুব শীঘ্রই। আচ্ছা, এখন আমাদের অনেক ধরনের সান্ত্বনা অবশ্য দর্শকরাও চায় শুনতে। না, আপনার কি মনে হয় যে ইরানকে আসলে কাবু করতে পারবে যুক্তরাষ্ট্র? দর্শকরা এটা শুনতে চায় যে না, কখনোই পারবে না, বরঞ্চ মনে করেন যে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারবে, মনে করেন ট্রাম্প ধ্বংস হয়ে যাবে, নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে। এইটা তো আমরা দর্শকরা সবসময় কল্পনা করি, কিন্তু বাস্তবিক অর্থে আপনি চিন্তা করেন যে ইরান এই যে আপনার যুদ্ধটা করতেছে, যুদ্ধ শুরুর আগে দেখবেন যে তাকে চীন সাপোর্ট দিছে, তাকে রাশিয়া সাপোর্ট দিছে। হ্যাঁ, এখন যুদ্ধ যখন শুরু হয়েছে, চীন রাশিয়া কি আছে? ইরানের পাশে কেউ আছে? আচ্ছা, যুক্তরাষ্ট্রের পাশে কারা কারা আছে চিন্তা করেন। এখন সবাই। এই তো আপনার ইংল্যান্ড কি করছে? তারা সম্মতি দিছে তাদের সামরিক ঘাঁটি দিয়ে দিছে, ব্যবহার করে। আচ্ছা, এইটা হলো বললো মুখ দিয়ে, আগে কি এমনি মনস্তাত্ত্বিক ভাবে করে না? অবশ্যই করছে। মানে মধ্যপ্রাচ্যের এতগুলো বেস তার 15টায় হামলা চালাইছে। হ্যাঁ, এতগুলো বেস তার, সবাই তো তাকে মানে ইরানে হামলা করার জন্য সাহায্য করতেছে। তো সেই ক্ষেত্রে ইরানের পাশে কে আছে? কেউ নাই। আমরা যদি চিন্তা করি যে না, ইরান ক্ষেপণাস্ত্র মেরে মানে আমেরিকা ধ্বংস করে দিবে, নাহলে ইসরায়েল মিশন দিবে, এগুলো আসলে কাল্পনিক, বাস্তবিক না। এইটা আমাদেরকে খাওয়াইতেছে আর কি, এরকম। তাহলে কি এই যে আমেরিকার যে রাজত্ব, এই রাজত্ব কি কখনো ধ্বংস হবে না? আসলে এইটা তো আবার অন্য টাইপের কথা, যেটা এই 2026 সালে চলে না। আমি তো বলি, অনেকেই তো বলতে শুনি যে কারো রাজ্যে তো 100 বছর, 150 বছর বা 80 বছর ধরে চলে না। ট্রাম্প আসলে আমেরিকা না সারা বিশ্ব ধ্বংস করে দিবে। হ্যাঁ, বিশ্বকে পাগল বানায় দিচ্ছে, যেমন তার মানে এই ক্যারেক্টার, সেই রকমই কিন্তু বিশ্ব চলতেছে, পাগলামির চলতেছে। কিন্তু বিশ্ব কি ধ্বংস হয়ে গেছে? না। আমেরিকার জনগণ, আমরা জরিপে পাইতেছি যে ম্যাক্সিমাম জনগণই ট্রাম্পের উপরে ক্ষুব্ধ, কিন্তু ভোট দিচ্ছে না। তারা ভোট জিতলেন কিভাবে? মানে কেউ তো আশাও করে না দুনিয়া আবারও জিতবে, আশা করছে কেউ? অথচ উনি জিতে আসছে। তো চলতেছে তো সবই, কোনো কিছু ধ্বংস হইতেছে না। বা ইরানের ব্যাপারটা যদি আসি, আপনি যেটা বলতেছিলেন যে ইরানকে আসলে কবজা করতে পারবে কিনা, ট্রাই তো চলতেছে। ইরান যদি এরকম সিঙ্গেল একা থাকে, কতক্ষণ টিকে থাকবে? এত শক্তি কি আছে তার? কারণ এই শক্তিগুলো ক্ষয় হচ্ছে না তো, বেসিক হিসাব। কিন্তু সাথে 50টা দেশ, 50টা বাদে দিলাম, বেশি হয়ে যায়, 10টা দেশ যদি আমেরিকার সাথে থাকে, ইরানের পক্ষে আসলে কি সম্ভব? কিন্তু এতে করে তো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা
তৈরি হচ্ছে। এইটাও তো সুন্দর একটা টপিক, তৃতীয় বিশ্বযুদ্ধ। জন্মের পরে থেকেই শুনতেছি তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে হচ্ছে কবে শুরু হবে আর? মানে আমরা যে যুদ্ধ দেখতেছি, এই যে মানুষ মারা যাইতেছে, মানে সম্পদ ধ্বংস হয়ে যাইতেছে, মাটির সাথে মিশে যাইতেছে, এইগুলো তাহলে কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ তো ধরেন যে অনেকগুলো দেশ একসাথে মিলে সবাইকে একসাথে অ্যাটম বোমা মারলে তখন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অ্যাটম বোমা মারতে হবে এটা ম্যান্ডেটরি না, একটা পক্ষে কয়েকটা দেশ থাকলো আরেকটা পক্ষে কয়েকটা দেশ, এইভাবে করেই তো আগের যে যুদ্ধগুলো হয়েছে। রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ করবে না, হ্যাঁ তখন ইউক্রেনকে কতগুলো দেশ সাহায্য করছে? আমেরিকা সাহায্য করছে, আর কতগুলো? আরো জার্মান করছে, একা তো না, আরো কয়েকটা দেশ করছে। তখন তো আবার ইরান, কিন্তু রাশিয়া তো একা ছিল, মানে ওইখানে ওই দলে আনতেই হবে। আমেরিকা সব সময় তার নিয়ে চলে, পুরো একটা কোরআন জ্ঞান নিয়ে চলে, রাইট, জ্ঞান নিয়ে চলে। আর যখনই যুদ্ধে তার এন্ট্রি বিপক্ষে যায়, সে তখন একা হয়ে যায়। মানে কি সিস্টেম চিন্তা করছেন? কেউ তার পাশে নেই। এই যে উত্তর কোরিয়া হুমকি তো দিতেছে, হ্যান করেন গা ত্যান করেন গা, করছেটা কি? করছে কোনো ভয় দেখাইছে? কোনো কিছু হইছে? ফাঁকা আওয়াজ আমরা পাচ্ছি। ফাঁকা আওয়াজ। এই যে আপনি দেখেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কি করবে এরা? হামলা চালায় যাবে, তাই না? তার লক্ষ্য অর্জন হইতেই হবে। তো আবার কিন্তু আজকে শুনলাম যে কি বলতেছে, যে ইরান নাকি সমঝোতার জন্য আলোচনা বসতে নাকি রাজি হয়েছে। আবার এদিকে শুনতেছি ইরান এসব আলোচনা বসবে না। ইরানের লক্ষ্য ইরান পূর্ণ করবে। আসলে আচ্ছা, দুঃখের ব্যাপার হলো কি যে ইরান কিন্তু একবার বসছিল কয়েকদিন আগে, যুক্তরাষ্ট্র ইরানকে একটা অফার দিছিল। তো এইটা নিয়ে ইরান বৈঠক করছিল তার নেতাদের সাথে, আয়াতুল্লাহ আলী খামেনি সবার সাথে বসছিল। ওইখানেই যুক্তরাষ্ট্র গিয়ে বোমা মারছে এবং ওইখানে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। তাহলে কি এই যে অফারগুলো দিচ্ছে যুক্তরাষ্ট্র, এগুলো কি তাদের এই যুদ্ধের কৌশল কিনা? এইগুলো যুদ্ধের কৌশল আসলে এতটা পরিপক্ক তো আমি দেখতেছি না। কেন পরিপক্ক দেখতেছি না? আমরা চিন্তা করতেছি যে যুক্তরাষ্ট্র বলতেছে যে আমরা ইরানের নেতাকে মেরে ফেলছি, তাই না? মেরে ফেলছে। ইরানও কিছু সময় স্বীকার করছে। এদিক দিয়ে আবার মানে রাশিয়া থেকে শোনা যাচ্ছে উনি রাশিয়ায় আছে। এ পর্যন্ত তার জানাজা হয়নি, ডেড বডি সামনে আসে। আজকে মনে হয় জানাজা হওয়ার কথা ছিল। আসলে কি এরপরে আর কোনো নিউজ হয়েছে, আপডেট হয়েছে? আমরা কিন্তু আপডেট পাইনি, কোনো আপডেট পাইনি। বিষয়টা আসলে কিরকম? আপনার কাছে কি এগুলো খুব ভালো কৌশল মনে হয়? হ্যাঁ, ইরান বলতেছে যে আমি যুদ্ধ বিমান ধ্বংস করছি, আর আমেরিকা বলতেছে যে না, ওটা আমার ভুল হয়েছে, আমি নিজে বিমান নিজে ধ্বংস করছি। আমরা তো নিজের দোষটাকে স্বীকার করতে যাচ্ছি, কেউ স্বীকার করতেছে না কারো অবস্থান। আমি যে এত মার খেয়েছি আমি স্বীকারই করতেছি না। মানে এই চলতেছে যুদ্ধের অবস্থা। তো আপনি এখানে কৌশল আসলে ওই রকম ভাবে কিভাবে, অবশ্য অনেক বিশ্লেষণ যারা বিশ্লেষণ করে, অনেক বিশ্লেষণ করে, তাদের ভাই এত কিছু বুঝি না। যেটা হয়েছে যে এই যুদ্ধগুলো আসলে থামানো উচিত। আমার আলহামদুলিল্লাহ করার দরকার নেই, আমার ইন্নালিল্লাহ করার দরকার নেই। যুদ্ধ থামুক, ঠিক আছে, আলোচনার মাধ্যমে সব কিছু। ইরান তার ঐতিহ্য ধরে রাখছে, এটা ঠিক আছে, কিন্তু তার দেশের জনগণের ভালোটা তাকে চিন্তা করতে হবে না? কারণ ইরান এ পর্যন্ত আমি যা দেখলাম যে একা, ঠিক আছে, এটা আমরা অবশ্যই ধন্যবাদ দিব, অবশ্যই সমবেদনা আছে এটার প্রতি, কিন্তু তারা প্রত্যেকবার তো মার খেয়ে যাচ্ছে, লস হচ্ছে তো তারাই কি পারতেছে। তাহলে এটার ভিন্ন কৌশল কিন্তু লস হলে তারা কিন্তু বীরের জাতি হিসাবে সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। এইটা ঠিক আছে, বীরের জাতি অনেক সময় আমাদের কি কষ্ট লাঘব করে না, আসলেই না, করে না। আগে দরকার কৌশলী হওয়া। যেখানে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখতেছি যে ইরান আসলে তেমন কৌশল করতেছে না বীরের জাতি হওয়ার জন্য। আসলে যুদ্ধের জিতাটা হইল লক্ষ্য। আচ্ছা, তাই না? যুদ্ধে তো আপনি ইতিহাস আদতে জেতার সম্ভাবনা কিন্তু ইরানের কম, খুবই কম, একেবারেই কম। আমি তো বললাম একটু আগে যে ইরান একা দেশ, কতক্ষণ টিকবে এতগুলো এসের উপরে সরাসরি আছে এবং মনস্তাত্ত্বিক ভাবেও আছে। ইরানের কাছের বন্ধুরা অনেকেই ছিল, এখন কিন্তু ইরানের পাশে কেউ নাই। অথচ আমরা মনস্তাত্ত্বিক ভাবে জনগণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, যাদের স্বার্থ নাই এই যুদ্ধে, আমাদের ভালো নাই মন্দ আছে, ভালোর কিছু নাই, মানে তারা মনে প্রাণে চাই যে ইরান জিতুক। কারণ মানে একটা আমাদের আবেগ আছে, আবেগ থেকে আমরা আসলে বলছি যে ইরান জিতুক।
এতটুকুই আছে, কিন্তু আসলে বাস্তবিক তো তা। এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের আসলে পরিণতি কি হতে পারে? এই যুদ্ধের পরিণতি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। অনেকে, আপনি যদি ধর্মীয় নেতাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে এই যুদ্ধের পরিণতি তো মালহামা হবে, এই আপনার পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, বিশাল যুদ্ধ হবে, মালহামা হবে। ওনারা বলবেন এইভাবে। আচ্ছা, অর্থনীতিবিদরা বলবে এইভাবে যে এই যুদ্ধের পরিণতি যেটা হবে যে পুরো বিশ্বের অর্থনীতি ক্লস করবে, ঠিক আছে? অর্থনীতির ব্যবস্থা ভেঙে যাবে, তেলের সংকট হবে, তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে সব কিছু দাম বাড়বে। ইতিমধ্যেই কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। অর্থনৈতিক ভাষায় এরকম, এটা বিশাল সমস্যা হয়ে যাবে, এই বিশ্ব নাও টিকতে পারে অর্থনীতির ভাষা। আচ্ছা, মূলত আসলে এগুলো সব তো ভাষা শুনলেন, যেটা মূল সমস্যা হবে এই যে যুদ্ধের কারণে অনেক দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে, ফ্লাইটগুলো বন্ধ আছে, বাংলাদেশেরও কতগুলো ফ্লাইট বন্ধ করা হয়েছে। মানে এই যে সিস্টেমটা সুন্দর মতো চলতেছে, এই সিস্টেমটা চলবে না ভাই। চালের কেজি আপনি এখন 80 টাকা খাচ্ছেন, ঠিক আছে? আপনি 100 টাকা হলে কিন্তু চালের কেজি খাইতেই হবে, খেতেই হবে, তাই না? আপনি তো না খেয়ে থাকতে পারবেন সম্ভব না। বা এ পর্যন্ত যতগুলো ভয়ভীতি দেখানো হয়েছে, আসলে মানে আমাদের ঘরে পুলিশ সব চলছে, তো আমরা তারপরেও মজা নেই, ঠিক আছে? না, ইরান বোধহয় জিতে যাবে, এই যে নিরীহ মানুষগুলো মারা যাইতেছে। এবং এগুলো কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি দেখতেছি, আবেগটা আসলে বেশি কাজ করতেছে আমাদের, কিন্তু বাস্তবিক আমি যে ক্ষতিগ্রস্ত হইতেছি এই যুদ্ধের মজা নিতে গিয়ে, আমার যে কালকে চালের কেজি 100 টাকা করে খাইতে হবে, আমি কিন্তু এটা করতেছি না, আমি মজাই নিতেছি। এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধের কারণে কিন্তু অনেক প্রাণ ঝরে যাচ্ছে দুই পক্ষেরই। সেটা তো বাংলাদেশের একজন মারা গেছে, তাই না? এবং অন্যান্য দেশে হচ্ছে, প্রাণ যাচ্ছে, তারপর সম্পদ যাচ্ছে, সম্পদ যাচ্ছে, আমাদের সম্পদ যাচ্ছে, মানে জনগণের সম্পত্তি যাচ্ছে, সেটাই আসলে, তাই না? মানে আলটিমেটলি লসটা আসলে আমাদেরই হচ্ছে, কিন্তু আমরা তারপরেও জেতার জন্য আবেগকে আসলে কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, এই যে অনেক সময় খেয়াল করতেছি, দেখেন মিসাইলগুলো কোথায় করতেছে, ম্যাক্সিমামই আপনার মুসলিম কান্ট্রিগুলিতে তো করতেছে। ইরান তো মারতেছে এইদিকে, ইসরায়েল আবার মারতেছে মুসলিম কান্ট্রিতে, তাই না? বেশিরভাগ করতেছে মুসলিম কান্ট্রি। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? যত মরতেছে সব মুসলমান ক্ষতিগ্রস্ত ওই দিক দিয়ে হচ্ছে। তারপরেও মানুষ হিসাবে যদি চিন্তা করেন, এতগুলো দেশের মানুষ, তারপরে সম্পদ যে ক্ষতি হইতেছে, এই দায়ভার তো আসলে এই ভুক্তভোগী কারা হবে? আমরা সাধারণ জনগণ হবো, তাই না? যার তেলের লিটার আপনার 120 হোক আর 500 হোক, তার কিছু যায় আসে না। যেমন আমি একটা বক্তব্য শুনছিলাম, আমার পরিষ্কার মনে আছে, এরকম তখন তেলের লিটার 72 থেকে 80 আসলো। তো এরকম বলতে শুনলাম যে আসলে কি করা, তেলের লিটার 1000 হইলে তো আসলে তেল কিনতে হবে, উপায় তো নেই, গাড়ি ছাড়া তো আর চলা যাবে না। তো উনি তো আসলে এই যুদ্ধের হয়তো লিড নিউজগুলা, হয়তো ফাইন্যান্সিয়াল স্টক মার্কেট এগুলো নিয়ে উনি চিন্তা করে, গরিবের ইসের চিন্তা তো আর করে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব। ইভেন আপনি যে বললেন যে বাংলাদেশে একজন মারা গিয়েছেন, তো বিষয়টা হলো কি, যুদ্ধ করছে আলাদা আলাদা দেশ, এখানে তো বাংলাদেশের কোনো হস্তক্ষেপ নাই, বাংলাদেশ এটার সাথে, এই যুদ্ধের সাথে সরাসরি কানেক্টেডও না, কিন্তু আমাদের একজন নাগরিক মারা গেল। তা আসলে আপনি যেটা বললেন যে সারা পৃথিবী এটার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা হচ্ছে, আমি আরো একটা কারণ এই বলি, মানে আরেক দিক দিয়ে বলি, যেমন এই যে ফ্লাইট চলতেছে না ঠিকঠাক মতো, তাই না? এরপর কি হবে? ফ্লাইট শিডিউল টাইট হবে না, অবশ্যই টিকিটের বাজার চড়া হবে না, এটা একটা কে দিবে? এবং অনেকে গেলে আমাদের যে ইরান সরকার দিবে, না আমেরিকান সরকার দিবে, না ইসরায়েল সরকার দিবে, না বাংলাদেশ সরকার দিবে? লস আমার, লস আমার না, লস আমার হয়তো ছোট ভাই যেতে পারতেছে না, তার বেশি টাকা, সে 50,000 টাকা যেতে পারতো, এখন সেটা 70-80,000 টাকা লাগবে। ইভেন সে ওখানে গেলে যে আয় রোজগার করতে পারতো, সেই আয় রোজগার থেকে সে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে। তারপরেও চাইছি যুদ্ধে, আমরা তো স্বপ্ন দেখি যে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, আবার ওরা চিন্তা করে যে ইরান ধ্বংস হয়ে যাক, মানে আমরা চিন্তা করি যে বোধহয় ধ্বংস হয়ে যাবে। আসলে ওরা ওইভাবে কোনো কিছুই হবে না ভাই। ওই দেশের মানুষ গরিব হইতেছে, তার সম্পদ নষ্ট হইতেছে, বিল্ডিং গুলো ভাঙতেছে না, অবশ্যই, তাই না? তো তার সম্পদ নষ্ট হচ্ছে না, ওই লোক গরিব হইতেছে।